শ্বশুরবাড়িতে নন্দিনীকে অপমান করায় বাড়িতে ফিরে এসে সত্যজিৎকে দোষারোপ করলো নন্দিনী। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে কর্ণ কাবিরকে বলছে সময়ের অঙ্কটা মিলছে না কাবির, ফাইলগুলো কোথায় রাখা আছে। কাবির তখন বলছে 1 মিনিট ড্যাড, এমন তো নয় যে শিবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। কর্ণ তখন বলছো একদম পারফেক্ট বলেছো কাবির, ওই বাড়িতেই আছে। এই বলে তো কিছু গুন্ডা নিয়ে আর কাবিরকে নিয়ে কর্ণ পরশুরামের বাড়িতে চলে আসে। তারপর খোঁজাখুঁজি শুরু করে দেয়। এদিকে তখন দরজার আড়াল থেকে মায়া সবটা ভিডিও করে নেয়। এদিকে তখন গুন্ডাগুলো কাবির কোনো কিছু খুঁজে না পেয়ে কর্ণকে জানায়। কর্ণ তখন বলছে খুঁজে পেলে না। ঠিক তখনই কর্ণর ফোনে একটা মেসেজ আছে। কর্ণ তখন বলছে এখন আবার কি এলো। এই বলে তো ফোনটা চালু করে দেখে ওরা যে তদন্ত করছিল তার ভিডিওটা। ভিডিওটা পুরো দেখেই তো চমকে গিয়ে বলছে মনে হচ্ছে তো এই দরজা দিয়ে তোলা। বাইরে গিয়ে দেখে কেউ নেই। তখনই কর্ণের ফোন আসে। কর্ণ ফোনটা তুলতেই পরশুরাম বলছে আমি তো আপনাকে ইন্টারন্যাশনাল খেলাড়ি ভেবেছিলাম, এখন তো দেখছি ছিচকে চোর। কর্ণ চ্যাটার্জি, এভাবে চললে তো কোম্পানির সঙ্গে যে ডিলটা আছে সেটা আমি রিজেক্ট করতে বাধ্য হব। কর্ণ তো তখন চিৎকার করে বলছে কি বলছো কি তুমি। পরশুরাম তখন বলছে ছিচকে চোরের মতো আমার বাড়িতে ঢুকে কি খুঁজছেন। ওই কনসাইনমেন্ট ফাইলগুলো যেখানে গোপন তথ্যগুলো লেখা আছে, কোথায় মালগুলো যাচ্ছে না যাচ্ছে। 2 নম্বরই কনসাইনমেন্ট, তাই না? যেখানে নারী পাচার থেকে শুরু করে ড্রাগস পাচার সমস্ত কিছু। মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি একটা ক্রাইমের চেন তৈরি করে রেখেছেন, সেখানে সারা দেশ সারা রাজ্য অস্থির হয়ে যাচ্ছে। মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি জানেন আমার নেক্সট টার্গেট কে? আপনি। আমার প্রথম টার্গেট হবে আমার কোম্পানি। তখনই কর্ণ বলছে তোমার কোম্পানি? শোনো, ময়ূরের পালক পরলে কিন্তু কাক ময়ূর হয়ে যায় না। পরশুরাম তখন বলছে জানি তো, কিন্তু মাঝে মাঝে ওই পালকগুলো উবড়ে নিলে ময়ূরকেও কিন্তু কাকের মতো মনে হয়, তাই না? কর্ণ তো তখন রেগে গিয়ে চিৎকার করে ওঠে। পরশুরাম তখন বলছে চিৎকার করবেন না, আমার কোম্পানি আপনার সঙ্গে ডিল করবে না, 3 দিনের মধ্যে আমি ডিল ক্যান্সেল করে দেবো। বলেই তো ফোনটা কেটে দেয়। এদিকে তখন কর্ণ তো রেগে গিয়ে বলছে আমায় থ্রেট করছে, ও জানে না ও ভীমরুলের ট্রাকের ঝিল ছুটছে, চলো এখান থেকে। কবির তখন বলছে কিন্তু ছবিটা পেলো কি করে। কর্ণ তখন বলছে কেউ একজন নজর রাখছে। এই বলে তো সকলকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখনই মায়া ঘরের মধ্যে এসে পরশুরামকে ফোন করে বলছে অপারেশন আন্ডার কন্ট্রোল বস। পরশুরাম তখন বলছে থ্যাংক ইউ মায়া। এই বলে তো ফোনটা কেটে দেয়। এদিকে তখন লাট্টু তো একটা খেলনার গান নিয়ে খেলছিল। তরিণী তখন বলছে এটা নিয়ে যাওয়া যাবে না, রেখে দাও। লাট্টু তখন বলছে কেন মাম্মি, আমরা অত বড় কারে যাব। তরিণী তখন বলছে না, আমরা বাসে যাব, আমরা আগের মতোই থাকবো। পিকু তখন বলছে কেন মাম্মি, আমরা এত সুন্দর ড্রেস পরেছি। তটিনী তখন ধমক দিয়ে বলছে না পিকু, আর তোমরা এত প্রশ্ন করছো কেন। তখনই সত্যজিৎ এসে তটিনীকে বলছে আমার নাতি নাতনিকে কিন্তু বকাঝকা করা যাবে না। আর কি ড্রেস পরিয়েছিস, আমি সুন্দর ড্রেস এনে দিলাম। তখনই ত্রিপর্ণা এসে বলছে যার যেমন কালচার ফুটে ওঠে ড্রেসে, ছিল তো একটা বস্তিতে। তটিনী তখন ত্রিপর্ণাকে বলছে ঠিকই বলেছো কাকি, আমরা যে বাড়িতে থাকি সেটা প্রায় বস্তিই বলা যায়, কিন্তু এখানে এসে মনে হচ্ছে তোমার মনটাও না বস্তির ক্লাস। ঠিক যেমন ওই কলতলায় হয় ঠিক তেমনটা। আমাদের ফ্ল্যাটটা যতটা ছোট, ঠিক তোমার মনটা ততটাই ছোট। ত্রিপর্ণা তো তখন তটিনীর ওপর চিৎকার করে ওঠে। সত্যজিৎ তখন ত্রিপর্ণাকে বলছে মুখ সামলে কথা বলো, ভুলে যেও না যার সঙ্গে তুমি কথা বলছো তার স্বামী কিন্তু আমাদের মুখার্জি ইন্ডাস্ট্রির কর্ণধার। এই বলে তো তটিনীকে বলছে তা মা কোথায় যাচ্ছিস তোরা। তটিনী তখন বলছে আমরা একটু বেরোচ্ছি, তোমার জামাই অফিসে গেছে, রাস্তায় মিট করে নেব। সত্যজিৎ তখন বলছে ড্রাইভারকে বলে দিই। তটিনী তখন বলছে না বাবা, বাসে যাবো। ত্রিপর্ণা তো এবার সত্যজিৎকে বলছে দাদা যতই আপনি রাজপ্রাসাদ তৈরি করে দিন, স্ট্যান্ডার্ড তো ফুটে উঠবে, তাই না তটিনী। তটিনী তখন বলছে আচ্ছা কাকি, আমি যতদূর জানি আমার কাকাইয়ের সঙ্গে তোমার প্রেম করে বিয়ে হয়েছিল, আর তোমারই বাবা আমাদের কোম্পানিতে খাতা লিখতেন, তুমি একলি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলো না। সত্যজিৎ তখন বলছে যাক এসব কথা থাক, তটিনী যাচ্ছিস কোথায়। তটিনী তখন বলতে যাবে, তখনই সৌরভের পুরো টিম নিয়ে এসে বলছে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সত্যজিৎ তখন বলছে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। সৌরভ তখন বলছে এ কি, আজকে তো ম্যারেজ অ্যানিভার্সারি। এই বলে তো তটিনীকে কংগ্রাচুলেশন জানায়। তারপর বলছে বর কোথায়। মায়া তখন বলছে বর পরে খুঁজবে, আগে তো ওনাকে উইশটা করো। মহিতোষ তখন তটিনীকে বলছে এই ফুলের বুকেটা আপনার জন্য আর একটা ছোট্ট গিফট। তটিনী তখন বলছে তাই এগুলোর কত দাম হবে। সৌরভ তখন বলছে দাম মানে। তটিনী বলছে আরে কাকে গিফটটা দিচ্ছেন দেখবে তো, মুখার্জি ইন্ডাস্ট্রির কর্ণধার শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী তটিনী গাঙ্গুলি, সব দাম দেখে তো নিতে হবে, তাই না কাকি, কি বলো। আমার তো একটা ক্লাস আছে। ত্রিপর্ণা তো তখন ঘাড় নাড়ে। তটিনী তখন বলছে হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম। এই বলে তো মহিতোষকে বলছে সরি আমি এটা নিতে পারবো না। মহিতোষ তখন তটিনীকে বলছে আপনি কিন্তু আমায় অপমান করছেন। সৌরভ তখন বলছে আমরা এত কষ্ট করে এলাম। তটিনী তখন বলছে কষ্ট করে, না না আপনারা তো এসেছেন এখানে জানতে যে তটিনী গাঙ্গুলি ঘুরে দাঁড়িয়েছে কিনা, তার ছেলে মেয়েকে নিয়ে থানায় গেছে কিনা।
পুরনো ফাইলগুলো ধামাচাপা পড়েছে কিনা, আর নন্দিনী মুখার্জির বিদায় ঠিকঠাক হয়েছে কিনা, শ্বশুরবাড়িতে ঠিকঠাক পৌঁছেছে কিনা। ও হ্যাঁ, আর সেটা তো জানতে হবে যে সামনে আপনাদের কোনো আপদ বিপদ আছে কিনা, কারণ আমার উকিল নন্দিনী মুখার্জি আবার কোর্টে অ্যাফেয়ার করবে কিনা, এইগুলোই জানতে এসেছেন এখানে। ওই ১,০০০-১,২০০ টাকার ফুলের বোকে আর সস্তা শাড়ি নিয়ে আমাকে উইশ করতে আসেননি। সো প্লিজ মহিতোষ মজুমদার, নিজের ক্লাসটা মেনটেন করুন। সত্যজিৎ তখন তটিনীকে বলছে, তটিনী কি হচ্ছে এটা কি? তটিনী তখন বলছে, হ্যাঁ ড্যাডি, এটাই হয় এ বাড়িতে। আমি কত টাকা দামের শাড়ি পরে আছি, আমার ছেলেমেয়েরা কত টাকা দামের শাড়ি পরে আছে, দাঁড়িপাল্লার মানুষগুলোকে একদিকে রেখে আর টাকা একদিকে রেখে ওজন করা হয়, ব্যাস। প্লিজ ড্যাডি, আমার বড় ওখানে ওয়েট করছে, আমরা আসছি। সত্যজিৎ তখন বলছে, 1 মিনিট, একটা নতুন জমি কিনেছি, বলা হয়নি, সেখানে একটা ফ্যাক্টরি করা হবে, সেটা আমার দাদুভাই আর দিদিভাইয়ের নামে। সব কিছু হয়ে গেছে, শুধু জামাইকে এবার বলতে হবে কাজটা শুরু করে দিক। তটিনী তখন বলছে, আমাদের প্রয়োজন নেই ড্যাডি। সত্যজিৎ তখন বলছে, 100 বার আছে, তোমাদের নাও থাকতে পারে কিন্তু ওদের আছে। তটিনী তখন লাট্টুকে বলছে, তুমি বলো তো বড় হয়ে কি হতে চাও? লাট্টু তখন বলছে, আমি বড় হয়ে পার মতো হতে চাই, ঘ্যার ঘ্যার করে গুলি চালাবো। তটিনী তো এবার পিকুকে জিজ্ঞেস করে, পিকু তখন বলছে, আমি টিচার হতে চাই মাম্মি। তটিনী তো এবার সত্যজিৎকে বলছে, দেখেছো তো ড্যাডি, তুমি না ওদের ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক করতে চাইও না। সত্যজিৎ তখন বলছে, সেসব থাক, পরে আলোচনা করা হবে, তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি থ্রো করতে হবে তো। তটিনী তখন বলছে, হচ্ছে তো, আমি, আমার বর আর আমার ছেলেমেয়েরা রাস্তার ধারে একটা হোটেল আছে, সেখানেই যাব। আমার ছেলে তো খুব খাসির মাংস খেতে ভালোবাসে, খুব আনন্দ করবো ওখানে, এই বলে তো চলে যাচ্ছিল। তখনই মহিতোষ বলছে, আর আমার গিফটটা? তটিনী তখন বলছে, মিস্টার মহিতোষ মজুমদার, আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারেননি, আমি আপনার গিফটটা নিতে পারবো না, তাছাড়া একটা ক্রিমিনালের কাছ থেকে। তখনই মায়া তটিনীকে বলছে, ম্যাম, মেনি মেনি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তটিনী তখন বলছে, থ্যাংক ইউ, তা তোমার বসটি কোথায়? সৌরভ তখন বলছে, ও আর বস নেই, বিআরএস নিয়ে নিয়েছে। তটিনী তখন বলছে, আমি না মাঝে মধ্যে ভুলে যাই। এই বলে তো মায়াকে বলছে, জানো কোথায়? ত্রিপর্ণা তো তখন বলছে, কোথায় আবার, হয়তো ঠ্যাংয়ের ওপর ঠ্যাং জুড়িয়ে কর্পোরেট মহাশয় হয়েছে, এই বলে তো রহস্য করে। এদিকে যখন পরশুরাম তো অফিসের মধ্যে কাজ করছিল, তখনই পৌলমী এসে জানায়, স্যার, কর্ণ চ্যাটার্জি আর ওনার ছেলে আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। পরশুরাম তখন ডেকে দিতে বলে। কর্ণ আর কাবির ভেতরে এসে বলছে, কাবির ভেতরে বসো। পরশুরাম তো তখন লাথি মেরে চেয়ারটা ফেলে দেয়। কর্ণ তখন বলছে, এটা কি হলো? পরশুরাম তখন বলছে, যে কেউ আমার সামনে এসে বসার স্পর্ধা দেখায় না। কাবিতে তখন প্রচণ্ড রেগে গিয়ে পরশুরামকে বলছে, এই তুমি আমার ড্যাডিকে ইনসাল্ট করছো? পরশুরাম তখন কাবিরকে বলছে, বড়দের মাঝখানে কথা বলতে নেই, আর তোমার তো মনে হয় দুধের দাঁতটাও পড়েনি, আর যদি কথা বলো না, ওই দাঁতটা ফেলে দেবো মেরে। কর্ণ তখন পরশুরামকে বলছে, চেয়ারটা ফেলে দিলে কেন? পরশুরাম তখন বলছে, ওই যে স্পর্ধা, যাই হোক, সাপ্লাই লিস্ট থেকে আপনাদের নামটা বাদ দেওয়া হয়েছে। কর্ণ তখন চিৎকার করে ওঠে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।